This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানে হাজির ঠোঁটকাটা, আমি শুভজিৎ ঠোঁটকাটা আপনার সঙ্গে। আর এই মুহূর্তে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব সহকারে নজর দেব, বেশ কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তবে আজ দিনভর যে ঘটনায় অবশ্যই নজর রয়েছে তার লেটেস্ট আপডেট কি সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে দিল্লিতে কে মুখ্যমন্ত্রী হবেন সেই অপেক্ষার বোধহয় অবসান হতে চলেছে। তার কারণ আপনাদের মনে আছে গত ৮ই ফেব্রুয়ারি রেজাল্ট বেরোয়, তারপর 11 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত জানা যায়নি দিল্লিতে কে মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন। আজই দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে চলেছে। এখনো পর্যন্ত ২৭ বছর পর দিল্লির সিংহাসনে বিজেপি। ইতিমধ্যেই আপনাদের আরো যা যা আপডেট পাচ্ছি আপনাদের জানাই। ইতিমধ্যেই রেখা গুপ্তার বাড়ির সামনে কিন্তু উচ্ছ্বাসের ছবি নজরে আসছে। ফলে দিল্লির দিকে তাকিয়ে কি অক্সিজেন খুঁজছে বঙ্গ বিজেপি সেদিকে আমাদের অবশ্যই নজর। কিন্তু রেখা গুপ্তার বাড়ির সামনে এখনো পর্যন্ত যেটাকে হিন্দিতে মাহল বলা হয়, উর্দুতে মাহল বলা হয়, সেই মাহল, সেই উৎসবের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেক্ষেত্রে এই মুহূর্তে যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় আমরা প্রত্যেকেই রয়েছি যে দিল্লির মুখ্যমন্ত্রীর আসনে কে বসতে চলেছেন। দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় বিজেপি। আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লিতে দীর্ঘ ২৭ বছর পর ক্ষমতায় বিজেপি। কে হতে চলেছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এখনো পর্যন্ত যা যা আপডেট পাচ্ছি আপনাদের আমরা জানাচ্ছি। কিন্তু রেখা গুপ্তার বাড়িতে এই উৎসবের যে আবহ দেখতে পাওয়া যাচ্ছে তাতে অনেকাংশেই সম্ভাবনার দিকে কোন নাম এগিয়ে, উজ্জ্বল কোন নাম তা জানতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। পাশাপাশি দিল্লির দিকে বঙ্গের রাজনীতিও দাঁড়িয়ে রয়েছে। তার কারণ দিল্লির এতদিন বাদে, এত বছর বাদে, ২৭ বছর বাদে দিল্লিতে বিজেপি ক্ষমতায়। রেখা গুপ্তার বাড়িতে স্লোগান উঠেছে, হামারা সিএম কন হে রেখা গুপ্তা, হামারা সিএম কন হে রেখা গুপ্তা বলে স্লোগান চলছে। ফলে এই মুহূর্তে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কি রেখা গুপ্তা? এখনো পর্যন্ত জল্পনা তুঙ্গে। আর পাশাপাশি এও আপনাদের জানিয়ে রাখি, এই ছবি অনেকটাই কি অক্সিজেন, এই ছবি কি অনেকাংশেই অক্সিজেন দিচ্ছে এ রাজ্যের বিজেপিকে। তার কারণ ২৬ মানে ২০২৬ বিধানসভা নির্বাচন দোরগোড়ায় করা নাড়ছে। অনেকগুলো ফ্যাক্টরস এবার এ রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, প্রযোজ্য হবে, এ কথা আমার আপনার বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই ইস্যুগুলোকে শক্তপোক্তভাবে বিরোধিতা করে জনমানুষে সেই সমর্থন গড়ে তুলতে কিন্তু সময়ের অপেক্ষা। কিন্তু দিল্লিতে বিজেপির এই জয় জয়কার দীর্ঘ ২৭ বছর পর, এবং সেখানেও কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলের গায়ে দুর্নীতির কালি লেগেছিল। হ্যাঁ, সেই দুর্নীতির কালি লাগা আম আদমি পার্টিকে সেখানকার মানুষ আর বিশ্বাসযোগ্য বলে মনে করেনি। তারা বিজেপিকে দীর্ঘ ২৭ বছর পর দিল্লির কুর্সিতে বসিয়েছে। কে পরবর্তী মুখ্যমন্ত্রী হবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে আপনারা জানবেন। ঠিক এই জায়গা থেকে একটা ইনার্শিয়াল এফেক্ট, একটা জাড্য ধর্ম, সেটা কিন্তু এ রাজ্যের জন্য অনেকাংশেই অক্সিজেন যোগাচ্ছে বঙ্গ বিজেপিকে বলাই যায়। রোজ রোজ শুভেন্দু অধিকারীদের মুখে দিল্লির উদাহরণ আমরা শুনতেই পাচ্ছি। ফলে যে কারণে প্রশ্ন এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ। মঙ্গলে তিনি বোঝালেন দিল্লি অভি দূর নেহি। হ্যাঁ, এটা প্রভাবের মতন শোনালেও, এটা অনেকটাই অ্যালিগরিক্যাল শুনতে লাগলেও সেটা কিন্তু বাস্তবায়নের পথ তারা সেই মতো স্ট্র্যাটেজি, সেই মতো পরিকল্পনাও রেডি রাখছেন। সেই মতো তাদের বাকবিতণ্ডাও শুনলে কিন্তু আমরা বারবার দিল্লির সুর শুনতে পাচ্ছি। আর সেখানেই ঘুরে ফিরে নন্দীগ্রাম ভবানীপুর 85% হিন্দু এক হবে। মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো, হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। এবং শুধু নন্দীগ্রামে হারা নয়, আপনি ভবানীপুরেও হারবেন। যদি চোখ কেউ তুলে তাকিয়েছে, চোখ ঝলসে যাবে। ভবানীপুর মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্র,
ভবানীপুরের চোখ ধাঁধানো আলো সহ্য হবে না বিরোধী দলনেতা। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। বিরোধী দলনেতা যদি ভবানীপুরে লড়তে আসেন, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। তিনি আমার কাছে হেরেছেন 1956 ভোটে। এর পরের বিধানসভায় মমতা ব্যানার্জি যেখানে লড়বে, আমি আমাদের পার্টিকে বলবো, নাড্ডাজিকে বলবো, যদি সভাপতি থাকেন বা অন্য যে থাকবে, যে আমাকে ওখান থেকে লড়ান, আমি আবার হারাবো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করে বলছে 2026 সালের বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে এসে। আর আমি আবার হারাবো। পার্টি বললে আমি ওকে হারাবো, আমি আবার হারাবো। পার্টি বললে আমি ওকে হারাবো। নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন। শুভেন্দু অধিকারী পরাজিত হবেন। নন্দীগ্রামে 65% হিন্দু আমাকে ভোট দিয়েছে, আর 100% মুসলিম আপনাকে ভোট দিয়েছে। আমি আপনাকে হারিয়েছি 1956 ভোটে। এখন নন্দীগ্রামে 72% হিন্দু এক হয়েছে, তাই অভিজিৎ গাঙ্গুলি 8200 লিড পেয়েছে। লিখে রেখে দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, কিন্তু বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে, সেই আসন ভারতীয় জনতা পার্টি 26 সালে পাবে না। বিরোধী দলনেতার পদটাই থাকবে না। এসব প্রশ্নের উত্তর, এসব মন্তব্যের আলো 2026-এর জানতে পারা যাবে। অবশ্যই আমাদের সেই দিকে নজর থাকবে, কিন্তু কথাতেই আছে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। অত কিম বুধবার নিজের পথেই এগোলো রাজনীতি। কিভাবে? সাপমুক্তির ওই পুরাণের কাহিনীটা আপনাদের অনেকের নিশ্চয়ই মনে আছে। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। और इनके एक और सहयोगी उससे भी 2 कदम आगे आकर के कहती हैं कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। ये क्या है? ये क्या है? যেটা বলছিলাম কিছুক্ষণ আগে আপনাদের, সাপমুক্তির ওই পুরাণের কাহিনীটা একবার মনে করাই। 60,000 পূর্বপুরুষের মুক্তির জন্য গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসেন ভগীরথ। সেই গঙ্গা, যমুনা ও অন্তঃসলীলা সরস্বতী, এই 3 নদীর সঙ্গমস্থল যেখানে মিলিত হচ্ছে, সেই সঙ্গমে শাহী স্নান। সেই মহাকুম্ভকেই মহাবিপর্যয়, হ্যাঁ সেই মহাকুম্ভে মহাবিপর্যয় ঘটল। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীর মুখে কি শোনা গেল? কোট আনকোট, তাকে কোট করছি, তিনি বললেন মৃত্যু কুম্ভ এই মহাকুম্ভকে। ব্যাস, রেড়ে করে উঠল রাজনীতি। আজ উত্তরপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশনে প্রসঙ্গ তুললেন যোগী আদিত্যনাথ। রাজনীতির মহাকুম্ভে রাজনীতিও ডুব দিল। এবার ডুব সাঁতার কতদূর চলে সময় বলবে। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? देखिए ममता बनर्जी जी ने जो कहा है वेस्ट बंगाल की मुख्यमंत्री ने ठीक ही कहा है। उनके लोगों की भी जान गई है, और एक बहुत बड़े अंग्रेजी प्रतिष्ठित अखबार ने भी ये बात कही थी कि बंगाल के लोग जिनकी जान गई उनका नाम सूची में नहीं है। तो बड़े संख्या में लोगों की जान गई है जो बंगाल या और प्रदेशों से आए थे। FIR भी नहीं दर्ज हो रही है। इनके एक सहयोगी आ रहे हैं, चिंता मत करिए, एक प्रश्न का उत्तर देंगे, थोड़ा पेशेंस रखिए। देखो आप बोल रहे थे, मैं बहुत शांति से सुन रहा था, बहुत शांति से।
आप ही के एक सहयोगी श्री लालू यादव जी कह रहे हैं, अरे ये सब कुंभ का क्या कोई मतलब है, फालतू का कुंभ है। अरे सब कुंभ का क्या कोई मतलब है, फालतू है कुंभ है कुंभ। यानी सनातन धर्म के इस महायोजन को फालतू उनको दिखाई देता है। और इनके एक और सहयोगी उससे भी 2 कदम आगे आकर के कहती हैं कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। ये क्या है, ये क्या है? মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? আগামী 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি আর সেদিনই মহাকুম্ভের শেষ দিন। আজ বিধানসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বললেন এখনো পর্যন্ত 56 কোটি 25 লক্ষ পুণ্যার্থী মহাকুম্ভে ডুব দিয়েছেন, কিন্তু তাতে ভবি ভুলবে কি? যোগী প্রশাসনের বিরুদ্ধে আক্রমণের সুরটা তো বেঁধে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। महोदय भी आयोजन के 7 दिन बाकी संपन्न होने थे, और जो मैंने आज दोपहर तक के आंकड़े बताए हैं, 56 करोड़ 25 लाख से अधिक श्रद्धालु अब तक प्रयागराज की महात्रिवेणी में आस्था की डुबकी लगा चुके हैं। এই সব সিরিয়াস প্রোগ্রামে এত হাইপ তুলতে নেই, ফার্স্ট দেখতে হয় ক্যাপাসিটি আছে কিনা, প্ল্যানিংটা ভালো করে করতে হয়। রেলের স্ট্যাম্পেডেও তো অনেক মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা খুব সফট লাইনে বলেছি। তার কারণ ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় ঘটতে পারে, সেটা নিয়ে আমরা নোংরা রাজনীতি করি না। स्नान महास्नान के बाद वापस जा रहे थे, सड़क दुर्घटना के शिकार हुए हैं, उन सबको हम श्रद्धांजलि देते हैं। हमारी संवेदना उन परिवारजनों के प्रति है। सरकार उनके साथ खड़ी है, हर संभव सरकार उनको मदद भी करेगी, लेकिन इस पे राजनीति करना कितना उचित है? লক্ষ টাকার ক্যাম্প আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। या सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है? उस आयोजन को उन सीमाओं के साथ, उस आस्था को सम्मान देकर के आगे बढ़ाना क्या कोई अपराध है? और अगर अपराध है तो हमारी सरकार इस अपराध को कर रही है और आगे আমার রাজ্যে যারা ফিরে এসেছেন একটা ডেথ সার্টিফিকেটও দেননি, পোস্টমর্টেমও করেননি, ইভেন মেডিকেল কলেজ থেকে কেউ সইও করেনি যেখান থেকে ডেড বডি এসছে। শুধুমাত্র যাকে হ্যান্ড ওভার করেছে তাকে সই করিয়ে দিয়েছে। जो ममता बनर्जी जी ने कहा वो ठीक कहा है कि लोगों की जान गई है, और जान इतनी गई है कि सरकार नहीं बता पा रही है। अभी तक की सबसे ज़्यादा लोग खोए इसी कुंभ में है, जान गई इसी कुंभ में, लोग बीमार हुए इसी कुंभ में। और मेरा ये मानना है कि महान कार्य को 3 अवस्थाओं से गुजरना पड़ता है, याद रखना, उपहास से, विरोध से और अंततः स्वीकृति से। और स्वीकृति का इससे बड़ा प्रमाण क्या हो सकता है कि समाजवादी पार्टी के राष्ट्रीय अध्यक्ष भी जो शुरू से विरोध कर रहे थे अंततः चुपचाप जाकर के डुबकी लगाए। বাংলার মুখ্যমন্ত্রীকে জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর এই বঙ্গে রাজনীতির অঙ্ক কষল রাজনীতি। ওই যে রাজনীতির 30% আর রাজনীতির 70% অঙ্ক, গতকালও যেটা আপনাদের বলছিলাম। আচ্ছা, ভোট ব্যাংকেই কি রাজনীতি চেনা যায়? এর প্রশ্ন রাখছি আরো একবার। মানে রাজনীতি মানেই কি ভোট ব্যাংক? মানে রাজার নীতি বা নীতির রাজা সেইগুলো কি এখন সেকেন্ডারি হয়ে গিয়েছে?
দেখুন, এই সময় দাঁড়িয়ে এই 30% 70% হিসেব নিকেশের বিষয়ে প্রসঙ্গ না তুলে আমি অন্ততপক্ষে থাকতে পারছি না। তার কারণ মহাকুম্ভের এই মহাবিপর্যয় নিয়ে রাজনীতির নানা নেতার নানা মত আমরা শুনলাম। এমনকি মহাকুম্ভর আয়োজন নিয়ে রোজ রোজ প্রশ্ন তুলেছেন অখিলেশ যাদব, নিজেও মহাকুম্ভে ডুব দিয়েছেন, কিন্তু মন্তব্য করেছেন বেশ সতর্ক হয়ে, যাতে গায়ে কুম্ভ বিরোধী তকমা না লাগে, আবার মন্তব্যটাও রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখে। তবে মহাকুম্ভর আয়োজন নিয়ে এই প্রথম এতটা এতটা চড়া সুরে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন তুলতে শোনা গেল। তাহলে এই মন্তব্য করে বিজেপি বিরোধিতায় প্রথম সারিতে চলে এলেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এড়ানো যাচ্ছে। দেখুন, ফোর ফ্রন্টে আসেননি উনি, ওনার ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংককে অ্যাপিস করেছেন। হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতিকে যদি গালি দেন, তাহলে উনি ভাবে যে মুসলিম যারা উগ্র মানসিকতার আছে, যারা জামাতের সাপোর্টার, তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে, এবং সেটা তিনি করান। এই জামাতের লোকেদেরকে ভোটের সময় আনিয়ে সীমান্তবর্তী এলাকায় কাজ করান, বলেন যে বিজেপিকে একটু ভোট নয়, সিপিএমকে একটু ভোট নয়, সব ভোট তৃণমূলে। চেনা পিচ তার কাছে অসুবিধা হওয়ার কথা না, আর চেনা পিচ পেলে চালিয়ে খেলেন প্লেয়ার। সুকান্ত মজুমদারও তাই করলেন, একেবারে আড়াআড়ি ভাগ। ওই যে বারবার আপনাদের বলছি না, রাজনীতির 30% 30% আর রাজনীতির 70% 70% অঙ্ক। এই তো সোমবারের কথা, বিধানসভার অধিবেশনে সরস্বতী পুজোর প্রসঙ্গ তুললেন বিজেপি মহিলা বিধায়করা। প্রস্তাব পাঠ হলেও আলোচনা হলো না, ব্যাস স্লোগানে স্লোগানে ছয়লাভ, উত্তাপ অধিবেশন। ওয়েলে নেবে কাগজ ছেড়ে বিক্ষোভ দেখালেন স্বয়ং বিরোধী দলনেতা। সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা মানে শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে। আর সেদিন থেকে আবারও মেরুকরণের যে রাজনীতি, মেরুকরণের যে সুর, সেটা চড়তে শুরু করলো। দেবীর অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। বিরোধী দলনেতার চড়া সুর আর আড়াআড়ি ভাগ মেরুকরণের রাজনীতি। সে করতেই পারেন, সে করেছে আমাদের হাউসের মধ্যে তো না, হাউসের বাইরে করেছে। সে রাস্তাঘাটে কি করলো না করলো আলাদা কথা। সোমের বিরোধিতা গড়ালো মঙ্গলেও, আর সেদিনই বিরোধী দলনেতার মন্তব্য ধরে ধরে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর। আপনার বিডিও, এসডিও, ডিএম কেন 7 সেকেন্ড নাম ভোটার লিস্টে তুললো? যদি প্রমাণ করতে পারেন, একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। বিরোধী দলনেতার মন্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রী, আর বুধবারই কুম্ভ মন্তব্য পাল্টা হাতিয়ার করে পথে বিজেপি। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। কাদের মুজাহিদিন থেকে শুরু করে বাংলাদেশে একের পর এক সাম্প্রদায়িক শক্তি তারা জেগে উঠেছে। আগে থেকে আনসারুল বাংলা, জামাত, তারা কাজ করছে। এদের লোকেদেরকে, জামাত, আনসারুল বাংলা, এদেরকে উৎসাহ দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের শব্দ ব্যবহার করছে। বিজেপির হাতিয়ার কুম্ভ মন্তব্য। তখন বিরোধী দলনেতাকে ডেডলাইন দিলেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীকে আমরা বলছি, এই জঙ্গি যোগাযোগ, যা মুখে আসছে তাই বলবেন, যা ইচ্ছে তাই বলবেন। উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান। ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়া ভি এক মিনি পাকিস্তান বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলছি, হয় প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। কে বলছে? কুণাল ঘোষ। উনি নিজে কখন প্রিজন ভ্যানে থাকেন আর কখন প্রিজন ভ্যানের বাইরে থাকেন তার ঠিক নেই। মাত্র ক্যামেরার সামনে প্রচারের জন্য দায়িত্ব জ্ঞানহীনভাবে এই মিথ্যা কথা বলা হবে, এটা বরদাস্ত করা যেতে পারে না। কুণাল বাবুর ডেডলাইন 48 ঘন্টা, তবে মঙ্গলবারই তো বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আপনি মুখের ভাষায়
আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেররিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। প্রধানমন্ত্রী বলে তো কোনো লাভ হয়নি, এবার ট্রাম্পকে উনি বলতে পারেন যে বিরোধী দল নেতা ওনার কথা শুনছে। সুকান্ত যাদের কথা বলছেন জামাত ইসলাম, বাংলাদেশ এখন বকলমে সেই জামাতি শাসনে। হ্যাঁ, মোহাম্মদ ইউনূস নামে এক ব্যক্তি অবশ্য রয়েছেন যিনি শান্তির নোবেল পেয়েছেন এককালে। তাকে অন্তর্বর্তী সরকারের মুখ করে বাংলাদেশে যে অপশাসন চলছে এই মুহূর্তে রোজই তার কিছু না কিছু প্রমাণ আমরা পাচ্ছি, দেখছি সেই ছবি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ইউনূস অবশ্য সুশাসন, কোট আনকোট সুশাসনের কথা বলবেন, আর সেই কোট আনকোট সুশাসন আমরা একটু ফিরে দেখে আসুন, চলুন। এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। বাংলাদেশের অতি কট্টর মুসলিমও কি ভেবেছিলেন যে দেশে আইসিসের পতাকা উঠবে? হয়তো বাসনা ছিল, মনের গভীরে ছিল, স্বপ্ন দেখেছিলেন সিরিয়াকে দেখে, কিন্তু ভাবেননি। কিন্তু হচ্ছে তো। হিন্দুরা আক্রান্ত, কোণঠাসা, সংখ্যালঘুরা ধর্মান্তরণ হচ্ছে, ধর্মীয় স্থান ভাঙা হচ্ছে, আর ইউনূস বদলের বাংলাদেশের শয়তান খুঁজে বেড়াচ্ছেন। অপারেশন ডেভিল হান্ট, আর সেই শয়তান কারা, কোন রাজনৈতিক উদ্দেশ্য থেকে হচ্ছে? নৈরাজ্যের একটা ছোট্ট তথ্য আপনাদের এবার দেব। হিসেবটা রাষ্ট্রপুঞ্জ দিয়েছে। 5 মাসে বাংলাদেশে 32 জন হিন্দু খুন হয়েছেন, 13 জন সংখ্যালঘু মহিলা ধর্ষণ বা গণধর্ষণের শিকার, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে 133টি মন্দির, রাজনৈতিক অস্থিরতায় মৃত্যু হয়েছে 1400 জন মানুষের। বুঝতেই পারছেন কারা এসব করছেন, কারা ইউনূসকে পুতুল করে রেখেছেন, পাপেট করে রেখেছেন। মৌলবাদীরা দাঁত নখ বের করে ফেলেছেন। আসলে বিশ্বাস করুন, কট্টর জামাতের অঙ্গুলি হেলন ছাড়া এই নৈরাজ্য আদৌ সম্ভব কি জানা নেই আমাদের। প্রশ্ন রাখলাম। শেখ হাসিনার উৎখাতের মাত্র 15 দিনের মধ্যে 2010টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশে। ইউনূস তার সরকারের কেউ প্রতিবাদ করেছেন আদৌ? নিন্দার একটা শব্দও তাদের মুখে শোনা গিয়েছে? ইউনূস নিজেও জানেন এই জামাতকে চটিয়ে বেশি দিন চেয়ারটিতে তিনি বসে থাকতে পারবেন না, তাই মুখে রা কাড়েননি তিনি। বোবা কালার শত্রু নেই, এই কনসেপ্টে চলে গিয়েছেন। আমরা বলছি কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না। যারা একটু ফ্রি থিঙ্কার্স তাদের উপরে আক্রমণ হচ্ছে, যারা গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করছেন তাদের উপরে আক্রমণ হচ্ছে। এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড। আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের অনেকেই আওয়ামী লীগকে সাপোর্ট করেন এবং আওয়ামী লীগের অনেকে বিভিন্ন জেলা উপজেলা কমিটিতে ছিলেন, তো তাদেরই কিছু কিছু ক্ষেত্রে তাদের উপরে অ্যাটাক হয়েছে। দেশের পাশের দেশটা সিরিয়া হোক, আমার পাশের রাজ্যটা গাজা হোক, লেবানন হোক, হ্যাঁ ইসরায়েল হোক, প্যালেস্টাইন হোক, আমরা তো চাই না। বাংলাদেশটা কার্যত আইন শৃঙ্খলা 12টা বেজে গেছে এবং ভয়াবহ আক্রমণ হচ্ছে। রাষ্ট্রসংঘের রিপোর্টে এই কথাটা উঠে এসেছে। বাংলাদেশের এখনকার কি বলবো অনির্বাচিত সরকার অস্বীকার করলেও সত্যটা সত্যই। ভোটের রাজনীতিতে সেই উগ্র মৌলবাদী সংগঠনকেই দরকার পড়েছে বাংলার শাসক দলের, নাকি পলিটিক্যাল এজেন্ডা থেকেই ভোট মেরুকরণে এই ন্যারেটিভ? আমি প্রশ্ন রাখলাম। বছর ঘুরলেই কিন্তু 26 মানে 2026-এর নির্বাচন, মাথায় রাখতে হবে। দেশের সাথে টেররিস্টদের সাথে আমরা সম্পর্ক, যারা উগ্র মানসিকতার আছে, যারা জামাতের সাপোর্টার, তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে এবং সেটা তিনি করান। বাংলাদেশের সাথে টেররিস্টদের সাথে আমরা সম্পর্ক, এই জামাতের লোকেদেরকে ভোটের সময় আনিয়ে রাজনীতি বাংলায় হচ্ছে, রাজনীতি বাংলাদেশেও হচ্ছে। ঘরে ইউনূস বনাম বিএনপি, বাইরে ইউনূস বনাম হাসিনা। শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন তিনি বাংলাদেশে ফিরছেন। আমি দেখবো, ওরা তো আমারও মেরে ফেলতে চাইছিল কোনো মতে, কেন আল্লাহ কিভাবে বাঁচালো, বারবারই তো বাঁচায় দিচ্ছে। সেই 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে কোটলিপাড় কি বিশাল বম পুত্র, সেখান থেকে খোদা তো বাঁচায় রাখে। তো আল্লাহ যখন বাঁচায় রাখছে আমাকে যে বাঁচিয়ে রাখলো, আমার তো মনে হয় আমার হাত থেকে নিশ্চয় কোনো একটা ভালো কাজ আল্লাহ করায় নেবে আমাকে দিয়ে। সেই জন্য আল্লাহ আমাদেরকে বাঁচালো।